সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, অন্যান্য দিনের মতোই আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি মূলত ইউনিয়ন সমাজকর্মী পদে আমাদের যে সার্কুলারটি হয়েছে, টোটাল পদ সংখ্যা ছিল 209টি। এই পদটি সম্পর্কে, এই পদটির কাজ কি, বেতন কত, কোথায় নিয়োগ হবে, কোথায় পরীক্ষা হবে, পরীক্ষা পদ্ধতি কেমন, এই পদের ভবিষ্যৎ কি এবং এই পদের কি ধরনের পরীক্ষা হতে পারে, কোন কোন সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ কোন বিষয় থেকে কত মার্কস আসবে, কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে, অর্থাৎ এই পদের যে পূর্ণাঙ্গ একটা সাজেশন, পরীক্ষার যে সাজেশন, সেটাও আমরা দেওয়ার চেষ্টা করব এই লেকচারের মাধ্যমে। সুতরাং আপনারা এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে পুরো ভিডিওটি দেখেন, এই পোস্ট সম্পর্কে আপনার কোনো কৌতূহল আর থাকবে না এবং এই পোস্টের সকল তথ্য আপনি এখানে পেয়ে যাবেন একটি ভিডিওতে। তো প্রথমত আমরা জানি যে আসলে এই পদের সার্কুলার হয়েছে এবং অলরেডি সার্কুলারের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কাছাকাছি চলে এসেছে। এ কারণে মূলত আমি আপনাদের সামনে এসেছি। যারা এখন অবধি অ্যাপ্লিকেশন করেননি তারা খুব দ্রুত অ্যাপ্লিকেশন করে নিন। এই অ্যাপ্লিকেশনের ডেট রয়েছে আগামী 18/7/2024 তারিখ পর্যন্ত। তো আপনারা এই টাইমের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং ফি জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের কাজ সম্পন্ন করতে হবে। দেখুন এখানে কারা কারা আপনারা এখানে দরখাস্ত করতে পারবেন, অর্থাৎ কারা কারা আপনারা এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা যারা এইচএসসি পাস করেছেন বা এইচএসসি সমমানের একটা সার্টিফিকেট রয়েছে, সেটা যে প্রতিষ্ঠান থেকে আপনি পাস করেন, আপনারা এই পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সবকিছু বলার আগে গুরুত্বপূর্ণ একটু কথা বলে নেই, এই পদে আপনারা কেন অ্যাপ্লিকেশন করবেন আর চাকরিটাই বা কেমন, এই বিষয়টুকু একটু বলে নেই। আপনারা যারা গ্রামে বসে নিজ জেলায়, নিজ বাড়িতে, নিজ ইউনিয়নে চাকরি করতে চান, আপনাদের জন্য এই চাকরিটি। আমরা অনেকেই আছি দূর দূরান্তে চাকরি করতে পারি না, বা অনেকেই আছি গ্রামে থাকতে বেশি পছন্দ করি, ফ্যামিলির সঙ্গে থাকতে বেশি পছন্দ করি। আপনাদের জন্য এই চাকরিটি। আপনারা যারা প্রাইমারিতে জয়েন দিয়েছেন বা প্রাইমারির কথা চিন্তা করছেন, তারাও কিন্তু এই পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। কারণ এই পদে চাকরি করার পরেও কিন্তু আপনি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবেন। অর্থাৎ এই পদে চাকরি করেও আপনি বিসিএস বা অন্যান্য পদের পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবেন এবং এ ধরনের ফ্যাসিলিটি আপনি এই পদে পাবেন। সপ্তাহে 5 দিন অফিস, আপনার প্রতিদিনই অফিস করতে হবে 9টা to 5টা পর্যন্ত, এমনটা না। এটা আসলে আপনার ব্যক্তিগত একটা সিস্টেমের মধ্যে আপনি ফেলে আপনি চাকরিটা করতে পারেন। সুতরাং এই চাকরিটি কিন্তু গ্রেড অনেক বেশি হলেও, অর্থাৎ এটা একটি 16তম গ্রেডের চাকরি, গ্রেড বেশি হলেও কিন্তু এই চাকরিটি আপনি অনায়াসে করতে পারেন। কারণ এটা অনেক ভালো মানের একটা চাকরি, এখানে ফ্যাসিলিটিসটা অনেক বেশি। গ্রেড 16 বলতে আসলে আপনি কত টাকা বেতন পাবেন সেই বিষয়টা একটু দেখি আমরা। এখানে দেখুন গ্রেড 16, এই পদের বেসিক হচ্ছে 9300 টাকা স্কেল, 9300 টাকা স্কেল। এটা হচ্ছে একদম বেসিক, এটা আপনি পাবেনই। এর সঙ্গে আপনি নিজের বাসা থেকে চাকরি করবেন, বাট আপনাকে 45% বাসা ভাড়া দেওয়া হবে। 9300 টাকার বাড়ি ভাড়া পাবেন হচ্ছে আপনি, এর সঙ্গে বাড়ি ভাড়া পাবেন 4500 টাকা, অর্থাৎ এর 45%, তাতে 4500 টাকার মতো আসে ধরনের। এর সঙ্গে আপনি টিফিন ভাতা পাবেন 300 করে। এর সঙ্গে আপনার মেডিকেল অ্যালাউন্স রয়েছে, মেডিকেল ভাতা পাবেন প্রতি মাসে 1500 টাকা পাবেন।
এর সঙ্গে আপনার যদি সন্তান থাকে সেক্ষেত্রে প্রতি সন্তানের জন্য 500 করে, আপনি সর্বোচ্চ 2 সন্তানের জন্য 500 500 1000 টাকা করে আপনি এখানে পেতে পারেন। এছাড়াও আপনি যদি এই পদে চাকরি করে, ধরুন আপনি অফিসিয়াল কাজে ঢাকায় এসেছেন বা আপনার বিভাগীয় অফিস বগুড়া বা অন্য কোথাও আপনি গেছেন, সেক্ষেত্রে আপনি টিএডিএ পাবেন, টিএ এবং ডিএ পাবেন। ধরুন আপনি ঢাকায় আসছেন, আসার জন্যে আপনি এই যে টিএ যেটা অ্যালাউন্স যেটা বলা হয়, ট্রান্সফার অ্যালাউন্স বলে এটাকে টিএ, অর্থাৎ আপনার গ্রাম থেকে ঢাকায় আসতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে, কোন গাড়িতে আসছেন, তার উপর ডিপেন্ড করে যে ব্যালেন্সটা এটা দেয়া হবে। এটা আপনার স্কেল অনুপাতে আমাদের একটা সরকারি চাকরিজীবীদের জন্য একটা চার্ট রয়েছে, এই চার্ট অনুপাতে আপনি এই টাকাটা পাবেন, টিএটা। এবং আপনি আসবেন যাবেন অর্থাৎ যাত্রা করবেন যে, এটা হচ্ছে টিএ ট্রান্সফার অ্যালাউন্স। আর এই যে ডিএ অর্থাৎ আপনি ঢাকায় এসে 2 দিন থেকেছেন, অর্থাৎ ডেইলি অ্যালাউন্স যেটাকে বলা হয়, ঢাকায় এসে 2 দিন বা 3 দিন বা 4 দিন থেকেছেন, যে কয়দিনই থাকবেন আপনি, আপনার স্কেল অনুসারে এখানে একটা ফিগার রয়েছে, এই ফিগারটা আপনি এখানে পাবেন। অর্থাৎ এই বিলগুলো কিন্তু আপনি এই পদের জন্য ইজিলি পাবেন, যদি সকল সরকারি চাকরিজীবীর জন্যই থাকে। বাট এটার জন্য আরো একটু গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে এই পদটার, এই বিষয়গুলো। এছাড়াও আপনি প্রতিদিন যে যাতায়াত করবেন চাকরির সুবিধার্থে আপনার এলাকায় বা আপনার কর্ম এলাকায়, এর জন্য আপনি টিএ পাওয়ার এখানে সক্ষমতা রাখেন। তো এই ছিল মূলত হচ্ছে এখানে যদি আমরা টোটাল ক্যালকুলেশনটা করি, তাহলে দেখা যায় 15,000 থেকে 16,000 টাকার মতো আপনি এখানে স্যালারি পাবেন। কিন্তু টোটাল এই যে টিএ বা অন্য অন্য বিষয়গুলো বাদেও আপনি এখানে টোটাল 15 থেকে 16,000 টাকা স্যালারি পাবেন। নিজের বাসায় বসে থেকে 15 থেকে 16,000 টাকা স্যালারি কিন্তু আমার মনে হয় খুব বেশি কম না, এটা কিন্তু অনেক ভালো মানের একটা বা স্মার্ট স্যালারি বলতে পারেন আপনারা এটাকে। তো এখন কথা হচ্ছে এই পরীক্ষা আসলে হবে কোথায়। পরীক্ষা যদি স্টুডেন্ট সংখ্যা খুব বেশি হয়, গতবার যেমন 6 লাখের মতো ক্যান্ডিডেট ছিল, এইটা হচ্ছে বিভাগওয়ারি পরীক্ষা হয়েছে। এবারেও যদি স্টুডেন্ট সংখ্যা যদি বেশি হয় তাহলে হয়তো বা জেলাওয়ারি হবে। আর স্টুডেন্ট যদি খুব বেশি না হয়, মিডল ক্লাসের হয়, গতবারের মতো হয়, তাহলে হয়তো বিভাগীয় পর্যায়ে আপনি যে বিভাগে আছেন ওই বিভাগের আন্ডারে পরীক্ষা হবে, অর্থাৎ ওই বিভাগীয় শহরে পরীক্ষা হবে। এবং যদি খুবই কম হয়, খুবই কম হওয়ার কোনো চান্স নাই, কারণ আমরা জানি শিক্ষার্থীদের সংখ্যা সর্বদাই ঊর্ধ্বমুখী, অর্থাৎ সবসময় বাড়ে। কিন্তু গতবার যদি 6 লাখ অ্যাপ্লিকেশন করে থাকে, এবারে আপনাদের মধ্যে 8 লাখ বা 10 লাখ এই ধরনের অ্যাপ্লিকেশন আসবে। কারণ গতবার কিন্তু আমরা দেখেছি নিবন্ধন পরীক্ষায় 18 লাখ প্রার্থী ছিল, যদিও অংশগ্রহণ করেছিল 13 লাখ বা 12 লাখের মতো, বাট 18 লাখ প্রার্থী ছিল। এই পদটাতে আপনারা যারা নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু এই পদটাতে পরীক্ষা দিতে পারেন, এবং যারা প্রাইমারিতে আছেন, প্রাইমারিতে জন্য পড়াশোনা করছেন, তারাও কিন্তু এই পদে পরীক্ষা দিতে পারেন। এই চাকরির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি মানব সেবা করবেন। মানব সেবাই পরম ধর্ম, আমাদের একটা কথা আছে। আমি আপনাদেরকে একটা গল্প বলি, 2 মিনিটের গল্প। গল্পটা হচ্ছে, আমি এক বাসায় প্রাইভেট পড়াইতাম আর কি, অর্থাৎ টিউশনি যেটাকে বলে, টিউশনি করাইতাম। এই টিউশনিতে গিয়ে যে বাসায় যেতাম, এই বাসায় মেজরের বাসা আর কি, আর্মি পার্সন, মেজরের বাসা, ওনার মেয়েকে আমি পড়াইতাম। তো ইন্টারমিডিয়েট শেষ প্রান্তে এসে আমি তারে জিজ্ঞেস করেছিলাম যে আসলে তোমার আসলে উদ্দেশ্যটা কি। ও আমাকে বলছিল, স্যার ডাক্তার হব আমি। তো আমি বলছি যে কেন ডাক্তার কেন হতে চাচ্ছ তুমি? ডাক্তার থেকে তো ইদানিং অনেকে ডাক্তার এই ক্যাটাগরিটা, প্রফেশনটা চেঞ্জ করে বিসিএস বা অন্যান্য ক্যাটাগরিতে আসতেছে, তুমি কেন আসলে এটা চাচ্ছ? ও আমাকে উত্তরটা এভাবে দিয়েছে যে স্যার আসলে ব্যালেন্সের বিষয় না, আমি আসলে মানুষের সেবা করার উদ্দেশ্যে ডাক্তারি পেশায় যেতে চাই। এই যে থিঙ্কিংটা, এই থিঙ্কিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে মানব সেবা করার তার একাগ্র যে ইচ্ছাটা, মানে তার সঙ্গে কথা বলার পরে বা তার যে সাউন্ডটা, কথা বলার প্রশ্নের উত্তর দেওয়ার যে সাউন্ডটা, এই সাউন্ডটা অনেক ভারী এবং গম্ভীর ছিল। সুতরাং তার ভাষা থেকে আমি বুঝতে পেরেছি যে আসলে মানব সেবাটা অনেক বড় মাপের একটা সেবা, এবং
তার যে উদ্দেশ্যটা এই প্রফেশনে আসার, সে উদ্দেশ্যটাও কিন্তু, এবং সে তার নিজের মন থেকে বলেছে। তো আপনারা যারা এই পদে আসতে চান, তাদের মূল উদ্দেশ্যটাই থাকতে হবে যে আসলে আমি মানব সেবা করব, এলাকার মানুষের, আপনি এলাকায় থেকে এলাকার মানুষের সেবা করবেন। বিভিন্ন ধরনের সেবা হতে পারে এখানে, আমরা এই বিষয়গুলো আসবো একটু পরে। আমরা যদি আসি পরীক্ষা পদ্ধতি, দেখুন এই পরীক্ষায় অর্থাৎ এই ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ। এখানে টোটাল 70টি এমসিকিউ থাকবে, সময় হচ্ছে 1 ঘন্টা। এই এমসিকিউ গুলো কোথায় থেকে আসে, মানে কোন কোন পার্ট থেকে কত নম্বর, সেই বিষয়টা যদি আমি একটু বলি। বাংলা থেকে 20 নম্বর, ইংরেজি থেকে 20 নম্বর, গণিত থেকে 15 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 15 নম্বর। এই টোটাল 70 নম্বরের পরীক্ষা। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ মার্ক নেই। এখন এই নেগেটিভ মার্কের বিষয়টা গত পরীক্ষাগুলোতে ছিল না, তারই আলোকে আমি আসলে বলছি নেগেটিভ মার্কিং নেই। যদি পরীক্ষা পদ্ধতি আবার চেঞ্জ করে, পরীক্ষার আগে হয়তো আমরা নোটিশ দিবে যদি নেগেটিভ মার্কিং থাকে, বা আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন কোশ্চেন দেখবেন এবং ওএমআর শিটটা দেখবেন খুব মনোযোগের সহিত। নেগেটিভ মার্কিং আছে কিনা কোশ্চেনে এবং ওএমআর শিটে কিন্তু লেখা থাকবে বিষয়টা, বা পরীক্ষার যে নির্দেশনা সেটা লেখা থাকবে। সুতরাং এটা দেখে আপনারা এখানে বুঝতে পারবেন। এখানে দেখুন বাংলা 20, ইংরেজি 20, গণিত 15, সাধারণ জ্ঞান 15। এই সাধারণ জ্ঞানের মধ্যে কম্পিউটার সায়েন্স থেকে 2-1টা কোশ্চেন আসতে পারে, এবং বিজ্ঞান পাঠ থেকে 2-1টা প্রশ্ন আসতেই পারে। তো এই নিয়ে মূলত সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি এখানে রয়েছে, এবং সাম্প্রতিক বিষয়গুলি অথবা 1টা বা 2টা কোশ্চেন থাকতে পারে। এই টোটাল হচ্ছে সাধারণ জ্ঞানের 15 নম্বর। তো এই প্রশ্নগুলো আপনারা কোথায় থেকে পড়বেন, কিভাবে পড়বেন, এই প্রশ্নগুলো কোথায় থেকে আসতে পারে, গত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যে সিদ্ধান্তে আমরা আসছি, বা হচ্ছে আমি যে সিলেবাসটি তৈরি করেছি বা সাজেশনটি তৈরি করেছি, এই সাজেশনটি এই ভিডিওর আমি শেষে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন। অর্থাৎ এই ভিডিওতেই আমি কোনো এক সময় এটা বলে দিব শেষের দিকে। দেখুন এই পরীক্ষা পদ্ধতি আপনার 4টা অপশন থাকবে, যেটা সঠিক অপশন সেটা আপনাকে ওএমআর শিটে দেখাতে হবে আর কি। এখানে এরপরে আসি আমরা এই পদের কাজ কি, মানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কাজ। এই পদের কাজ হচ্ছে প্রথম যেটা কথা, আমি এক কথায় যদি বলি, মানব সেবা করা। আপনি যে কাজই করেন না কেন সবগুলো মানব সেবার সঙ্গে এখানে জড়িত। যেমন ধরুন আপনার এলাকায় একজন এসিড দগ্ধ হয়েছে, তো ফার্স্টে আপনার কাজ হচ্ছে কোনো না কোনো ভাবে আপনার কাছে খবর আসবে, বা আপনি খবর নেবেন যে কোনো ভাবে। দেন প্রাথমিক ট্রিটমেন্ট থেকে শুরু করে এবং দীর্ঘস্থায়ী যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা হাসপাতালের সঙ্গে কানেক্টেড, এই যে বিষয়গুলো সবগুলো আপনাকে করতে হবে। আপনি দেখুন এই যে আপনি একদিকে চাকরি করছেন, একই দিকে একজন মানুষ বিপদে পড়েছে তাকে আপনি হেল্প করছেন, এটা কিন্তু অনেক বড় ধরনের একটা পাওয়া। কিন্তু আপনার সংযোগ কিন্তু হাসপাতালের সঙ্গেও থাকছে, গ্রামের লোকদের সঙ্গেও থাকছে, এবং আপনার যে অধিদপ্তর তার সঙ্গেও কিন্তু থাকছে আপনি কি ধরনের কাজ করতেছেন, এই যে বিষয়গুলো। তারপরে ধরুন আপনার এলাকার মুক্তিযোদ্ধা যে ভাতা রয়েছে, দুস্থ ভাতা রয়েছে। ধরুন আপনার বাড়ির পাশে একজন ব্যক্তি রয়েছে, আপনি তাকে খুবই ভালোবাসেন, কিন্তু এর আগে কখনো তাকে আপনি হেল্প করতে পারেননি, খুবই গরিব, তাকে আপনি একটা দুস্থ ভাতার একটা কার্ড দিয়ে সাহায্য করলেন। শুধু কার্ডই না, এই পদে কিন্তু আপনার এলাকার মেম্বার বা চেয়ারম্যান তাদের সঙ্গে কিন্তু আপনার খুব একটা ভালো রিলেশন বিল্ড আপ হবে। কিন্তু শুধু কার্ডই না, আপনি আপনার এলাকার কাদেরকে আপনি দুস্থ ভাতা দেবেন, কাদেরকে প্রতিবন্ধী ভাতা দেবেন, এই যে ইনফরমেশনগুলো,
এই ইনফরমেশনগুলো আপনার একটা ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এবং এই ডায়েরি লিপিবদ্ধ অনুসারে এই নামগুলো আপনি যথাস্থানে পাঠিয়ে দেবেন এবং এরই প্রেক্ষিতে কিন্তু আপনার এলাকার লোকজন এখানে বিভিন্ন ধরনের ভাতা পাবেন। দুস্থ ভাতা বলেন, মুক্তিযোদ্ধা ভাতা বলেন, এই যে ভাতাগুলো রয়েছে এই ভাতাগুলো পাবে। দেখুন, আপনি নিজের এলাকায় থেকে আপনার গ্রামবাসীর এত বড় একটা উপকার করছেন, একই সঙ্গে কিন্তু আপনি চাকরি করছেন, বাট এই উপকারটা কিন্তু আপনি আপনার ফ্যামিলি থেকে করছেন না, আপনি সরকারের টাকায় বা সরকারের পয়সায় করতেছেন, বাট আপনি তাদের বিপদের সময় তাদের পাশে দাঁড়াচ্ছেন। দেখুন, একজন মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় যদি সে বিপদে পড়ে। তো এই বিপদের সময় আপনি তাকে হেল্প করছেন, তার মানে ওই ব্যক্তি কিন্তু আপনাকে সবসময় মনে রাখবে। শুধু এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে আপনার চাকরি সীমাবদ্ধ নয়, এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনাকে দেয়া হবে। যেমন ধরুন আদমশুমারি বা কাবিখা, মানে কাজের বিনিময়ে যেটা খাদ্য, এই যে ইয়েগুলো রয়েছে, প্রজেক্টগুলো রয়েছে, এই প্রজেক্টগুলো কিন্তু আপনার মাধ্যমেই সম্পূর্ণ হবে। এখান থেকেও আপনি কিছু টাকা আর্ন করবেন। আর এগুলো কিন্তু সবগুলো বৈধ উপায়, সরকার আপনাকে নির্দেশনা দিচ্ছে, সেই অনুপাতেই আপনি কাজ করছেন। তো এই ছিল মূলত হচ্ছে কাজের পদ্ধতি বা ধরন, কোন কোন কাজগুলো আপনাকে এই চাকরিতে করা লাগতে পারে সেই বিষয়গুলো। এরপরে আসি, আপনি এই চাকরিতে জয়েন করবেন কোথায়, এই বিষয়টা আগে আমি বলেছি যে আপনার নিজ জেলায়, নিজ এলাকায় এবং নিজ ইউনিয়নেও আপনি জয়েন করতে পারেন। যদি আপনার কপালে খুব ভালো থাকে তাহলে আপনি নিজের ইউনিয়নে আপনি চাকরিটা করতে পারেন। বেতন ভাতার বিষয়ে এর আগে বলেছি। এখন আমরা আসবো এই পদের যে সাজেশনটাতে, অর্থাৎ এই পদে কোন কোন বিষয়গুলো আপনি পড়বেন বা কোন কোন বিষয়গুলোর প্রতি আপনি গুরুত্ব দেবেন, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। এই 70 মার্কের মধ্যে প্রথমে আমরা বাংলা পার্টে আসি। বাংলা পার্ট থেকে কোথায় কোথায় থেকে কোশ্চেন হয় সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব, যে এই বিষয়গুলো যদি আপনি খুব মনোযোগের সহিত পড়েন তাহলে কিন্তু এই পদটাতে আপনি ইজিলি রিটেন পার্টটা অর্থাৎ এমসিকিউ পার্টটা কভার করতে পারবেন। বাংলা পার্ট থেকে যে বিষয়গুলো পড়বেন, এখানে হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ পার্ট থেকে আপনার ধরেন এখানে ধ্বনি বর্ণ, ধ্বনি ও বর্ণ, এই ধ্বনি এবং বর্ণের মধ্যে থেকে আপনি এখানে পড়বেন নত্যবিধান, সত্যবিধান। ধ্বনি এবং বর্ণ তো পড়বেনই, এর সঙ্গে নত্যবিধান, সত্যবিধানের যে বানানগুলো রয়েছে এই বানানগুলো পড়বেন। একই সঙ্গে সন্ধি, উপসর্গ, সন্ধি, উপসর্গ, সমাস, কারক শব্দ এবং বাক্য সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে, বাক্য সম্পর্কিত। এই যে শুধু এই কয়েকটা পার্ট পড়লেই এই পরীক্ষার বাংলা পার্টের ব্যাকরণ যে বিষয়টা, আমি এখানে বাংলা পার্ট লিখে দিচ্ছি, বাংলা পার্টের ব্যাকরণ যে বিষয়টা, এই পার্টটা কিন্তু কভার হয়ে যাবে আপনার। এখানে খুব বেশি পড়া না কিন্তু, বাট এই টপিকসগুলো কিন্তু রেগুলার পড়তে হবে। হ্যাঁ, এই টপিকগুলো খুবই গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে। বাক্য সম্পর্কিত বিষয় বলতে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, বাক্য শুদ্ধিকরণ, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনাকে পড়তে হবে। শব্দের মধ্যে যেমন বিপরীত শব্দ আপনাকে পড়তে হবে, সমার্থক শব্দ আপনাকে পড়তে হবে। তার তো আপনারা জানেনই, সমাস যা আছে তাই, সন্ধি, উপসর্গ, ধ্বনি এবং বর্ণ। এটা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে এই পার্টটি পড়বেন। এবং এইখানে আর একটা পার্ট রয়েছে, সাহিত্য পার্ট। আপনারা এখানে সাহিত্য পার্ট থেকে দেখুন, এই সাহিত্য যে পার্টটা রয়েছে, আগে কিন্তু খুব বেশি প্রশ্ন এই পদের জন্য সাহিত্য পার্ট থেকে হতো না, বাট এখন ইদানিং যে কোশ্চেনগুলো হচ্ছে এই গ্রেড অনুসারে, গ্রেড 16 অনুসারে, তাতে দেখা যায় যে আসলে সাহিত্য পাঠ থেকে 2-4টা কোশ্চেন থাকেই। তো সুতরাং এখানে আপনারা যুগ 3টা রয়েছে, বাংলা সাহিত্যের 3টা যুগ রয়েছে,
এই যুগ তিনটা সম্পর্কে খুব ভালো করে পড়বেন এবং এই যুগের মধ্যে উল্লেখযোগ্য যে কবি এবং সাহিত্যিক রয়েছে তাদের কেন উল্লেখযোগ্য, কোন সাহিত্যকর্মের জন্য উল্লেখযোগ্য, এই বিষয়টা জাস্ট জেনে যাবেন। এর সঙ্গে রবীন্দ্রনাথ সম্পর্কে পড়বেন, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং কাজী নজরুল সম্পর্কে পড়বেন, কাজী নজরুল সম্পর্কে পড়বেন। এর সঙ্গে আপনারা পড়বেন জসিমউদ্দিন, জসিমউদ্দিন রয়েছেন, তারপর হচ্ছে আপনার হুমায়ুন আহমেদ রয়েছেন, হুমায়ুন আহমেদ রয়েছেন। এই 4 থেকে 5 জন, বা এই 4 জন যেমন আমি এখানে দিয়েছি, এই 4 জন খুব ভালো করে পড়বেন এই পার্ট থেকে। এই ছিল মূলত বাংলা পার্টের যে বিষয়টা। বাংলা থেকে মূলত এগুলো পড়লেই আপনি মোটামুটি বাংলা পার্টটা কভার করতে পারবেন। এরপরে আসি আমরা ইংলিশ পার্টে, অর্থাৎ হচ্ছে ইংরেজিতে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন। ইংরেজির মধ্যে ধরুন আপনার পার্টস অফ স্পিচ রয়েছে, পার্টস অফ স্পিচ রয়েছে, রাইট ফ্রম ভার্ব রয়েছে, রাইট ফ্রম ভার্ব, তারপরে ধরুন আপনার হচ্ছে ভয়েস রয়েছে, তারপরে সেন্টেন্স কারেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ এই পদের জন্য। সেন্টেন্স কারেকশন, এরপরে আপনার এখান থেকে আপনি পড়বেন ভয়েস, সেন্টেন্স কারেকশন, এখানে ন্যারেশনের দরকার নাই আপনার এখানে। তারপরে ধরুন সেন্টেন্স, সেন্টেন্স অর্থাৎ হচ্ছে সেন্টেন্স বলতে হচ্ছে বিভিন্ন ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে, যেমন অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এই যে সেন্টেন্সগুলো এইটা এখান থেকে পড়তে হবে। একই সঙ্গে এখান থেকে টেন্স থেকে খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বের সহিত পড়তে হবে টেন্স, টেন্স সম্পর্কে। এছাড়াও রয়েছে প্রিপোজিশন, প্রিপোজিশন, ফ্রেজ, ফ্রেজেস, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব, এই যে কয়েকটি বিষয়, এই কয়েকটি বিষয় আপনাকে পড়তে হবে এখানে। প্রিপোজিশন থেকে শূন্যস্থানও আসতে পারে, এমসিকিউ আসতে পারে। আবার আপনার এখানে ধরুন এই টেন্স থেকে এখানে কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে টেন্সটাকে, অর্থাৎ টেন্স সম্পর্কে আপনাকে ভালো জেনে পরীক্ষা হলে এখানে আসতে হবে। এবং আর্টিকেল রয়েছে, আর্টিকেলটা আপনাকে পড়তে হবে। এই কয়েকটা পার্ট ইংরেজি পার্ট থেকে পড়বেন। আর এখানে সাহিত্য পাঠ থেকে খুব বেশি পড়ানোর দরকার নাই। এখানে আপনারা করবেন কি, বাজারে যে বইগুলো পাওয়া যায় এখানে দেখবেন সাহিত্য পার্টের 100 থেকে 150 কিছু কোশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট, যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয়, শুধু এই কোশ্চেনগুলো আপনারা পড়বেন সাহিত্য পাঠ থেকে। এই আর সিনোনিম অ্যান্টোনিম যদি আসে, আপনারা এটা সিনোনিম অ্যান্টোনিমের বিষয়টা অনেক বড় বিষয়, আপনারা এটা কভার করতে পারবেন না। যদি যাদের অনেক ভালো পড়া রয়েছে অলরেডি, তারা তো আপনার পরীক্ষা এখানে পড়াশোনা করবেনই। আর সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আসলে সালের যে কোশ্চেনগুলো এসেছে, এই সালের কোশ্চেনগুলো একটু দেখবেন। পিন পয়েন্ট ইরর বা অন্যান্য যে বিষয়গুলো, এগুলো আমাদের দেখার দরকার নেই এই পোস্টের জন্য। এরপরে আসি আমরা গণিত বিষয়ে। গণিত বিষয়ে ধরুন আপনার হচ্ছে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, মানে যে অধ্যায়গুলো থেকে প্রায় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে লগ আছে, সূচক আছে, লগ, সূচক, ধারা, সংখ্যা, লাভপথি, লাভপথি, সুদ সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে, এছাড়া নৌকা, ট্রেনের অঙ্ক, নৌকা ও ট্রেন। দেখুন এই যে নৌকা ও ট্রেন, এই দুই ক্যাটাগরির অঙ্ক যেগুলো একদম ইজি কোশ্চেন, শুধু সেগুলো দেখবেন। যেগুলো কমপ্লেক্স হয়েছে এগুলো দেখার দরকার নাই এই পোস্টের জন্য। মান নির্ণয় এবং পিতা পুত্রের অঙ্ক, মান নির্ণয় ও
পিতা পুত্রের অঙ্ক। এইগুলো তো ম্যাথমেটিক্সের যে সিলেবাসটা আমি এখানে দিয়েছি বা সাজেশনটা দিয়েছি, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন। যেমন এই যে লগ, সূচক, ধারা, সংখ্যা, অর্থাৎ আমি এখানে যে বিষয়গুলো দিয়েছি একটাও আপনারা বাদ দেবেন না, এগুলো কিন্তু সবসময়ই পড়বেন। আরেকটা বিষয়, আপনারা এগুলো পড়বেন কিভাবে সেই বিষয় সম্পর্কে আমি নির্দেশনা একটু দিচ্ছি। সেটা হচ্ছে একদিন ধৈর্যই যে সব শেষ করবেন এমনটা না। এখানে যেমন লগ সম্পর্কিত কতগুলো অঙ্ক রয়েছে, যে অঙ্কগুলো বারবার রিপিট হয়, এই কোশ্চেনগুলো আপনারা দেখবেন। এই কোশ্চেনগুলো দেখবেন, লগ লিখে যদি সার্চ দেন আমার এই চ্যানেলের, লগের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এগুলো অটো চলে আসবে। সূচকের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে, এখানে প্রত্যেকটা টপিক্সের আলাদা আলাদা লেকচার রয়েছে আমার এই চ্যানেলে। এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখে নিতে পারেন। কারণ আমি এখানে দেখেছি যে গত যে পরীক্ষাগুলো হচ্ছে সবগুলো পরীক্ষাতেই যে ভিডিওগুলো আমার এখানে দেয়া আছে এই টপিক্সের উপরে, এখান থেকে মূলত কোশ্চেনগুলো হচ্ছে আর কি বর্তমান সময়ে, অর্থাৎ বর্তমানে যে পরীক্ষাগুলো চলতেছে সেই পরীক্ষাগুলোতে। সুতরাং আপনারা যদি এই টপিক্সের আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দেখেন, এগুলো দেখলেই এনাফ আমি মনে করি আর কি। এরপরে গণিতের যে 15 নম্বর, এখান থেকে কিন্তু 15 নম্বর আপনি ইজিলি কভার করতে পারবেন। এছাড়াও বাজারে যে বইগুলো রয়েছে এই বইগুলো আপনি এখানে দেখতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। এরপরে আসে আমরা সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানের বিষয়ে আপনি কোন কোন পার্টগুলো পড়বেন? সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি। এর সঙ্গে রয়েছে বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স। বিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্সের প্রশ্ন হয়তো বা একটা বা দুটো এই ধরনের কোশ্চেন আসতে পারে, এর চেয়ে বেশি কোশ্চেন আসবে না, কারণ সাধারণ জ্ঞান এখানে 15 নম্বর। এখানে আবার বাংলাদেশ বিষয়গুলি আছে এবং আন্তর্জাতিক বিষয়গুলি রয়েছে। তো আপনি সাধারণ কোথায় কোথায় থেকে পড়বেন সেই বিষয়টা আমি বলি। বিসিএস এর এই 40 থেকে 46 এই 6 বছরের কোশ্চেন, এখানে কি কি পার্ট পড়বেন? বাংলা পার্টটা পড়বেন, সাধারণ জ্ঞান পড়বেন, এই দুইটা পার্ট শুধু পড়বেন বিসিএস থেকে। 40 থেকে 46তম যে কোশ্চেনগুলো রয়েছে সেটা। এছাড়াও রিসেন্ট, অর্থাৎ হচ্ছে গত 2022 সাল, 2023 সাল এবং 2024 সাল পর্যন্ত, বর্তমান পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে এই সবগুলো কোশ্চেন আপনি এখান থেকে পড়ার চেষ্টা করবেন। এখানে 3টে সাল আমি লিখেছি। এই 24 সাল, 23 সাল এবং 22 সালের প্রশ্নগুলো পাওয়ার জন্য আপনি দেখবেন যে বাজারে বিভিন্ন ধরনের কিছু ছোট বই পাওয়া যায়। বাৎসরিক ভিত্তিতে যে বইগুলো পাবলিশড হয়, এই বইগুলো আপনারা এখান থেকে কিনে নিয়ে আপনারা দেখতে পারেন। এছাড়াও আমার এই চ্যানেলে নিয়মিত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আপনি আমার এই চ্যানেলে এই পদের জন্য গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো রয়েছে এগুলো আপনি ইজিলি পান। এবং আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো ফেসবুক থেকে দেখবেন, ফেসবুকের আমার এই পেজটি ফলো করে রাখবেন এবং এই পেজটি শেয়ার করে রাখবেন। তাতে হবে কি, আপনি তো পাচ্ছেনই, আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে এই পদে যারা পরীক্ষা দেবে তারাও কিছু উপকৃত হবে। কারণ এখানে পোস্ট তো আসলে 209টি, অনেক বেশি মানের পোস্ট। আপনার পোস্ট দরকার একটি। আপনি ভালো কিছু পাবেন, আপনার ভালো কিছু পাবে না তা তো আর হয় না। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, এখানে হিংসাত্মক বা অন্য ধরনের চিন্তা ভাবনা না করে আপনি আমার এই পেজটি শেয়ার করে রাখতে পারেন, এতে বরঞ্চ আপনারই উপকার হবে। এরপরে আসি আমরা পদোন্নতি নিয়ে। এই পদের আসলে পদোন্নতি কেমন? হ্যাঁ, এই পদের পদোন্নতি রয়েছে। আপনারা যদি এই পদে নিরবিচ্ছিন্নভাবে, অর্থাৎ ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী যদি আপনি এখানে চাকরি করেন, সেক্ষেত্রে 4 বছর বা 5 বছর পর আপনি সুপারভাইজার পদে প্রমোশন পাবেন। এরপরে আরো কিছু প্রমোশন রয়েছে, আপনারা এই প্রমোশনগুলো ধাপে ধাপে পাবেন। তবে আপনার চাকরি করার সময় যে মেন্টালিটি, এটা আপনাকে একদম সজীব, সতেজ এবং নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। কারণ আমরা দেখেছি এর আগেও এই ইউনিয়ন সমাজকর্মী পদে অনেকেই কিন্তু কর্পোরেটের সঙ্গে যুক্ত হয়। সুতরাং এই
সেন্সগুলো আপনারা মাথায় নেবেন না, আপনারা সৎভাবে চাকরি করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।